কোয়েটসেল ফিল্মসে আপনাদের সবাইকে স্বাগত। কোয়েটসেল ফিল্মস অরিজিনাল অডিও বুক সিরিজে আজ শুনবেন শীষের দ্বিতীয় ও অন্তিম অধ্যায়। গত পর্বে আপনারা শুনেছিলেন যে চার বন্ধু সুবীর, বিশাখা, তনয়া ও প্রতিম ঝাড়গ্রাম অঞ্চলে বেড়াতে গিয়ে এক পরিত্যক্ত বাড়িতে রাত কাটায়। সেখানে মজার ছলে প্রতিম শীষ দেয় আর তারপর তাদের সাথে ঘটতে থাকে অলৌকিক সব ঘটনা। আজকে গল্প পাঠে সৌপ্তিক দে, সূত্রধর নন্দিতা মুখার্জি। শুরু হচ্ছে শীষের দ্বিতীয় ও অন্তিম অধ্যায়। কি হলো বুড়োদা, থেমে গেলে কেন? কি বললে? আরে তারপর কি হলো সেটা তাড়াতাড়ি বলো। তোমাদের দেখছি একটুও ধৈর্য নেই। তা ধৈর্য আর কি করে থাকবে, যা সাসপেন্সে শেষ করলে। আচ্ছা বাবা, বলছি। সেই শীষের শব্দ এতটাই দৃঢ় হয়ে উঠেছে যে আমরা নিজেরা নিজেদের কথাই ঠিক করে শুনতে পাচ্ছি না। হঠাৎ সেই পায়ের শব্দটা আবার কানে এলো। মনে হলো ঠিক একদম আমাদের সামনে থেকেই আসছে। সুবীর, পায়ের শব্দটা কোথা থেকে আসছে? আমি আমার মোবাইলের টর্চ মেরে বাড়ির সদর দরজার সামনে ফেলতেই দেওয়ালে একটা ছায়া দেখতে পেলাম। কিন্তু সেই ছায়াটা আমাদের নয়, বলা ভালো কোনো মানুষের নয়। তাহলে সেটা কার ছায়া? ভালো করে লক্ষ্য করার পর বুঝলাম যে ছায়াটা স্বাভাবিক নয়, বরং অত্যাধিক লম্বা। হাতের জায়গায় হাত নেই, সেই জায়গাটি গাছের শেকড়ের মতো দেখাচ্ছে, আর পাগুলো গাছের গুড়ির মতো চওড়া। সেই ছায়া যেন ক্রমশ রাক্ষসের আকার ধারণ করছে। সময়ের সাথে সাথে সেটা আরও লম্বা হচ্ছে, আর শীষের শব্দ যেন থামতেই চাইছে না। হঠাৎ চোখের সামনে ছায়াটা অদৃশ্য হয়ে গেল, আর সেই সাথে সাথে পরিবেশটা যেন আরও অস্বস্তিকর হয়ে উঠল। কখনো মনে হচ্ছে সেই শীষ যেন 1000 মাইল দূর থেকে আসছে, আবার কখনো মনে হচ্ছে যেন পাশে দাঁড়িয়েই কেউ একটা শীষ দিচ্ছে। কখনো ডান দিক থেকে তো কখনো বাঁ দিক থেকে, কখনো বাড়ির ভেতর থেকে তো কখনো রাস্তা থেকে। আমরা সবাই কানে হাত দিয়ে মাটিতে বসে পড়লাম, তবুও আমাদের হাত ভেদ করে সেই শব্দ যেন আমাদের কানে প্রবেশ করছে। সেই ঝোড়ো হাওয়াটা যেন আমাদের চারিদিক থেকে ঘিরে ধরেছে। সুবীর, প্রতিমকে দেখ। বিশাখার কথায় আমরা প্রতিমের দিকে তাকালাম। প্রতিম এক অদ্ভুত মূর্তি ধারণ করেছে। ওর চোখের মণিগুলো যেন নেই, শুধু রয়েছে সাদা আস্তরণ, যেটি রক্তের মতো লাল হয়ে আছে। ও দৃষ্টি একেবারে বাড়ির সদর দরজায়, আর ক্রমাগত মুখ দিয়ে শীষ বেরিয়েই চলেছে। আমি ওর কাছে গিয়ে বললাম, প্রতিম থাম। প্রতিম কী হয়েছে তোর? শরীর খারাপ হচ্ছে? এই প্রতিম। কিন্তু প্রতিম কোনো উত্তর দিল না। ও ক্রমাগত শীষ দিতে থাকলো, আর আঙুল দিয়ে বাড়ির সদর দরজার দিকে কিছু একটা ইশারা করতে লাগলো। ভালো করে শুনে বুঝলাম যেই শীষের সুর ও প্রথম থেকে দিচ্ছিল, এখন সেটার জায়গায় ওর মুখ থেকে বেরোচ্ছে অন্য একটা শীষ, যেই শীষটা আমরা হাওয়ায় শুনতে পাচ্ছিলাম। প্রতিম, ওদিকে কে আছে? কাকে দেখাচ্ছিস তুই? কি দেখাচ্ছিস তুই? কাকে দেখাচ্ছিস? ওদিকে কে আছে প্রতিম? তবুও প্রতিম কোনো কিছু বলতে চাইলেও বলতে পারছে না। হঠাৎ শীষ দিতে দিতে প্রতিম মাটিতে লুটিয়ে পড়ল, আর মৃগী রুগীদের মতো হাত পা কাঁপতে লাগলো। আমরা ওর কাছে গিয়ে ওকে অনেকভাবে সামলানোর চেষ্টা করলাম, কিন্তু চারিদিকের এই পরিবেশে আমরা ওকে কোনো সাহায্য করতে পারলাম না, কারণ কান থেকে বেশিক্ষণ হাত সরালে নির্ঘাত কানের পর্দা ফেটে যাবে। কিছুক্ষণ পর আর সেই আওয়াজে আমরা নিজেদের ঠিক রাখতে পারলাম না। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, ঘেমে পুরো স্নান করে গেছি, তার সাথে চোখে মুখে অন্ধকার দেখতে লাগলাম। তারপর আস্তে আস্তে আমরাও লুটিয়ে পড়লাম। কিছুক্ষণ পর চারিদিক পুরো অন্ধকার। পরের দিন সকালে আমার জ্ঞান ফিরল জলের ছিটেতে। চোখ খুলে দেখলাম এক ভদ্রলোক আমার সামনে হাঁটু গেড়ে বসে চোখে মুখে জল দিচ্ছে। সাবধানে উঠুন বাবু, আস্তে আস্তে।
আমি আস্তে আস্তে চোখ খুলে এদিক ওদিক চাইলাম। দেখলাম বিশাখা আর তানিয়াও আমার পাশে বসে আছে। ওরাও পুরোপুরি স্বাভাবিক নয়। চোখ মুখ থেকে তখনও আতঙ্ক যায়নি, কিন্তু প্রতিমের তখনও জ্ঞান ফেরেনি। আপনারা কোথা থেকে এসেছেন আর এখানে কি করে এলেন? আমরা কলকাতা থেকে আসছি। গাড়িটা খারাপ হয়ে গেছিল বলে কাল রাতে আমরা এই বাড়িটায় ছিলাম। তারপর ভদ্রলোক বললেন, আপনারা তো সর্বনাশ করে দিয়েছেন। কি ব্যাপার বলুন তো? আসলে কাল রাতে বুঝতে পারছি, কিন্তু ওসব অবস্থা হলো কি করে? ওনার কি হয়েছে? জ্ঞান ফিরছে না কিছুতেই? আচ্ছা, বলছিলাম যে এখানে যদি কোনো ডাক্তার... আপনাদের ভাগ্য ভালো যে আপনারা বেঁচে গেছেন, ও আপনাদের কোনো ক্ষতি করেনি। ও মানে আপনি কার কথা বলছেন? আসলে গতকাল রাত্রে গাড়িটা খারাপ হয়ে যাওয়ার পর আমরা এই বাড়িতে আসি। তারপর এই গ্রাম বাংলায় একটা প্রচলিত কথা আছে যে রাত্রিবেলা ফাঁকা কোনো জায়গায় শীষ দিতে নেই। হুট, এসব আবার হয় নাকি? এই দেখ, আমি শীষ দিলাম। সুবীর, প্রদীপকে দেখ। প্রদীপ, প্রদীপ কি হয়েছে? কি হয়েছে? এরকম করছিস কেন? প্রতিম, ওদিকে কে আছে? কাকে দেখাচ্ছিস তুই? কি দেখাচ্ছিস তুই? কাকে দেখাচ্ছিস? ওদিকে কে আছে প্রতিম? আমি গত রাতের ঘটনা বিস্তারিতভাবে ভদ্রলোককে জানালাম। তিনি সবটা শুনে চিন্তিত স্বরে বললেন, আশা করছি কিছুক্ষণ পর ওনার জ্ঞান ফিরবে, কিন্তু এরপর উনি কতটা সুস্থ হয়ে উঠবেন তা আমার জানা নেই। আপনারা জানেন না যে কি অনর্থ করেছেন। আপনি সবটা দয়া করে খুলে বলুন। ওই শিশের আওয়াজটা কোথা থেকে আসছিল? কেই বা দিচ্ছিল সেটা? তাহলে শুনুন, আজ থেকে প্রায় বছর 70 আগের কথা। এই গ্রাম তখন এর থেকেও খারাপ অবস্থায় ছিল। গ্রামের লোকেরা দুবেলা ঠিকমতো খেতে পড়তে পারতো না। চারিদিকে দারিদ্রতা ছেয়ে গেছিল। গ্রামবাসীরা সবাই একচালা কুঁড়ে ঘরে বাস করত। গ্রামে একটি মাত্র পাকা বাড়ি ছিল, যাতে বাস করত এক ধনী ব্যবসায়ী। তিনি স্বভাবে আচরণে খুবই দয়ালু ছিলেন। গ্রামের মানুষদের বিপদে আপদে তাদের সাহায্য করতেন। আর এই দেখে গ্রামের পণ্ডিতরা বেজায় চটে যেত, কারণ গ্রামবাসীরা তাদের রীতিনীতি কোনোটাই মেনে চলতো না। এমনকি সাহায্যের জন্য তারা তাদের কাছেও যেত না। কিন্তু ব্যবসায়ীর ছেলে কিশোর জন্ম থেকে কথা বলতে পারতো না। পণ্ডিতরা দেখলো এটাই সুযোগ তাদের গ্রাম ছাড়া করার। তাই তারা এটা জানায় যে কিশোর নাকি অভিশাপ নিয়ে জন্মগ্রহণ করেছে, সে গ্রামের জন্য ক্ষতিকারক। তাই গ্রামবাসীরা ধীরে ধীরে ওনাদের থেকে দূরে সরতে লাগলো। কেউ মিশতে চাইতো না ওনাদের সাথে, কারণ মনে মনে তারা এটাই চাইতো যে কোনোভাবে যদি ওনাদের গ্রাম ছাড়া করা যায়। কিন্তু অত কিছু করা তাদের দরকার পড়েনি। একদিন ওই ব্যবসায়ী স্ত্রী এবং ছেলেকে নিয়ে গ্রামের শেষ প্রান্তে এই বাড়িটা বানান, কারণ এই দিকে খুব একটা লোকজন আসতো না বন্যপ্রাণীর ভয়। তারা এখানেই বসবাস করা শুরু করে। কিশোর প্রকৃতির মধ্যেই বড় হয়ে ওঠে। যেহেতু সে কথা বলতে পারতো না, তাই শীষ দিয়ে মনের ভাব আদান প্রদান করত। যেহেতু তার কোনো বন্ধু ছিল না, তাই সে প্রায়শই জঙ্গলে গিয়ে পাখিদের সাথে শীষ দিয়ে কথা বলতো। কি গো, ছেলে কোথায়? দেখো না গো, ছেলেটা সে কখন বেরিয়েছে, এখনো তার ঘরে ফেরার নাম নেই। মনে হয় আবার সেই জঙ্গলে গেছে পাখিদের সাথে খেলতে। দেখো না গো, একটু যদি খুঁজে আনতে পারো। আচ্ছা, তুমি চিন্তা করো না, দাঁড়াও, আমি দেখছি। কিশোর, কোথায় রে তুই? আয়, মা ভাত দিয়েছে, খাবি আয়। ওই দেখো, আবার শীষ দিয়ে পাখিদের সাথে খেলা করছে। কিরে, খাবি না? বেলা তো অনেক হলো। আচ্ছা আচ্ছা, বুঝেছি, ওদেরকেও খেতে দিতে হবে। বেশ বেশ, তুই আগে খেয়ে নে,
তারপর না হয় ও বুঝেছি, আগে ওদের খেতে দিতে হবে, এটাই তো? ঠিক আছে, তুই বাড়িতে চল, ওখানেই বরং ওদের খেতে দিস। জঙ্গলে একা একা ঘোরা ঠিক না। তোর শীষের আওয়াজ পেলে ওরা ওখানেও চলে আসবে, ওখানেই ওদের খেতে দিস, বুঝলি? চল এবার। সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু একদিন কিশোরের জীবনে নেমে আসে এক অন্ধকার। কিশোরের মা বাবা দুজনেই বসন্ত রোগে আক্রান্ত হয়। কিশোর যখন তার শয্যাশায়ী বাবা মার জন্য গ্রামের মানুষদের কাছ থেকে সাহায্য চাইতে যায়, তখন তাকে সাহায্যের জায়গায় মেলে শুধু অপমান। কি চাই তোর? যা এখান থেকে, আমরা কোনো সাহায্য করতে পারবো না। গ্রামের কোনো মানুষই তাকে সাহায্য করতে রাজি হয় না, তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। কয়েকদিন পর বিনা চিকিৎসায় দুজনেই একসাথে দেহ রাখেন। তারপরও একা একাই জীবন কাটাতে থাকে প্রকৃতির মাঝখানে। ও পাখিদেরকে নিজের বন্ধু বানিয়ে ফেলে, শীষ দিয়ে পাখিদের সঙ্গে কথা বলতো, মাঝে মাঝে পাখিদের মতো ওড়ার ভঙ্গিও করত। নিজে না খেলেও পাখিদের দুবেলা না খাওয়ালে ওর মন খুশি হতো না। একটা সময় ও মানুষদের থেকে অনেক দূরে চলে গেছিল। কোনো মানুষ কাছে আসলেই ও ভয় পেত, যেমন ঠিক পাখিরা উড়ে যায়। সব ঠিকঠাকই ছিল, কিন্তু হঠাৎ একদিন আবার এক বিপত্তি নেমে আসে ওর জীবনে। গ্রামে এক পাখি শিকারী এসে উপস্থিত হয়। সে জঙ্গলে জঙ্গলে ঘুরে অনেক পাখিকে নির্মমভাবে হত্যা করে। সেদিন সে সেই জঙ্গলে শীষ দিয়ে পাখিদের ডাকছিল। সেই শীষের শব্দ কিশোরের কানে যায়, আর সে দেখে যে একটা লোক কয়েকটা পাখির দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে। কিশোর সেখানে এক বাধা হয়ে দাঁড়ায়। এই বালক, সরে যাও এখান থেকে, আমার কাজে বাধা দিও না। সরে যেতে বললাম না। এই 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 আমার বন্দুক ছাড়, বন্দুক ছাড়, লেগে যাবে কিন্তু। সে এক প্রকার তার সাথে লড়াই করতে থাকে। লেগে যাবে, ছেড়ে দিতে বলেছি, ছেড়ে দিতে বলেছি তোকে। হঠাৎই ধস্তাধস্তিতে শিকারি গুলি গিয়ে লাগে কিশোরের বুকে। কিশোর ওখানেই লুটিয়ে পড়ে। একদিন পর গ্রামের কিছু লোকেরা এসে কিশোরের মৃতদেহ দেখে খুব উল্লাস করে। পণ্ডিতরা জানান যে ওই ছেলের মৃত্যুতে গ্রামের সুদিন ফিরে আসবে, সময়ের সাথে গ্রামের উন্নতি হবে। তারপর গ্রামের লোকেরা আর পণ্ডিতরা কিশোরের দেহটাকে একটা গাছের সাথে বেঁধে সেই সমেত আগুন জ্বালিয়ে দেয়। কিন্তু গ্রামের উন্নতি কোনোদিনই তারপর আর হয়নি, আর বাড়িটা অভিশপ্ত হয়ে পড়ে রইল। কিন্তু মারা যাওয়ার পরও কিশোর তার পাখিদের প্রতি মায়া ত্যাগ করতে পারেনি। তাই কেউ যদি এই বাড়িতে এসে শীষ দেয়, তাহলে কিশোরের আত্মা জেগে ওঠে। তার মনে হয় কেউ বুঝি আবারও তার পাখিদের ক্ষতি করতে এসেছে। আপনারা অজান্তে এই কাজ করে ফেলেছেন। গ্রামবাসীদের ওপর ওর কোনো প্রভাব পড়বে বলে মনে হয় না, কারণ কিশোর এই গ্রাম আর গ্রামবাসীদের খুব ভালোবাসত। তাই গ্রামবাসীদের ওপর না পড়লেও আপনাদের ওপর এর প্রভাব পড়বে এবং তার রেশ বেশ কয়েকদিন থেকে যাবে। এর থেকে বাঁচার জন্য কি কোনো উপায় নেই? প্রতিমকে এই অবস্থায় কিভাবে এখান থেকে নিয়ে যাব? তারপর গাড়িটাও খারাপ হয়ে পড়ে আছে। কিশোর স্বভাব আচরণে তো খুব দয়ালু ছিল, আর ওর মন অনেক উদার ছিল। আমার মনে হয় আপনারা যদি ওর কাছ থেকে ক্ষমা প্রার্থনা করেন, ও আপনাদের ক্ষমা করে দিতে পারে। আমরা তিনজন মাটিতে হাঁটু গেড়ে বসে বাড়িটার দোতলার দিকে চেয়ে হাত জোর করে ক্ষমা প্রার্থনা করলাম। আমাদের ক্ষমা করে দিন দয়া করে, আমরা না জেনেই এই কাজ করে ফেলেছি। আমরা কেউ আপনার বা আপনার পাখিদের ক্ষতি করতে আসিনি। আমার এই বন্ধুটি না বুঝেই এই কাজ করে ফেলেছে। দয়া করে আমাদের ক্ষমা করে দিন, আর আমার এই বন্ধুটিকে সুস্থ করে দিন। আমরা সত্যি আপনার কাছে ক্ষমা প্রার্থী। আমাদের ক্ষমা করে দিলে আমরা এখান থেকে চলে যাব।
সত্যি আমরা না জেনে আপনাকে অনেক বিরক্ত করেছি। আমরা সত্যিই জেনে বুঝে কিছু করিনি। আপনাকে বিরক্ত করার উদ্দেশ্য আমাদের ছিল না। আমরা সত্যি অজান্তে অনেক বড় ভুল করে ফেলেছি। আমাদের ক্ষমা করে দিন দয়া করে। কিশোর, তুমি ওদের ক্ষমা করে দাও। ওরা তোমার ব্যাপারে কিছু জানতো না। ওরা অজান্তে এই কাজ করে ফেলেছে। ওরা বাইরে থেকে এসেছে। ওদের ক্ষমা করে দিলেই ওরা চলে যাবে এখান থেকে। তুমি ওদের ক্ষমা করে দাও। হঠাৎই দেখলাম বাড়ির দোতলার জানলা দিয়ে একটা পাখি বেরিয়ে এসে উড়ে আমাদের সামনে এসে বসল। তারপর সবটা শুনে আমাদের সামনে থেকে উড়ে চলে গেল। কিছুক্ষণ পর বাড়ির ভেতর থেকে একগুচ্ছ পাখির ডাক শোনা গেল। যেই পরিবেশটা এতক্ষণ ভয়াবহ হয়েছিল, পাখির ডাকে সেই পরিবেশটা মনোরম হয়ে উঠল। এতক্ষণ এখানে কোনো পাখি ছিল না, কিন্তু আমাদের ক্ষমা প্রার্থনার সাথে সাথেই সেখানে প্রচুর পাখি এসে উপস্থিত। হঠাৎ বিশাখা বলল, এই সবাই দেখ, মনে হলো প্রতিমের আঙুলটা নড়ছে। দেখ একবার। বিশাখার কথায় আমরা প্রতিমের কাছে যেতেই দেখলাম সত্যি প্রতিমের আঙুলটা নড়ে উঠেছে। তারপর আস্তে আস্তে প্রতিম চোখ খুলল। আমরা ওকে ধরাধরি করে উঠে বসালাম। প্রতিম, আস্তে আস্তে ওঠ, আস্তে আস্তে ওঠ। কিরে, এখন ঠিক লাগছে? ঠিক আছিস এখন? হ্যাঁ, কিন্তু আমার কি হয়েছিল? আমার তো কিছুই মনে পড়ছে না। একটু বলবি? তোকে ভূতে ধরেছিল। সত্যি বাবা, সারা জীবন জ্বালিয়ে গেলি। প্রতিমের মুখ থেকে ওর স্বাভাবিক কণ্ঠস্বর শুনে আমরা খুব খুশি হলাম। যাক, কিশোর তোমাদের ক্ষমা করে দিয়েছে। এবার আমি দেখি তোমাদের গাড়িটা কোনো সারানোর ব্যবস্থা করতে পারি কিনা। যাক, তো তারপর তোমরা ফিরলে কবে? সেটাও জানা চাই? সেটা কিন্তু গল্পের পার্ট নয়। আচ্ছা, এখন তোমরা এসো। রাত হয়েছে অনেক, আর বৃষ্টিটাও ধরেছে। ওদিকে রাস্তা আবার পুরো ফাঁকা হয়ে যাবে। তবে তোমাদের একটা কথা বলি, সেদিন কিশোর আমাদের ক্ষমা করে দিলেও এখনও চোখ বন্ধ করলে কিন্তু ওই শীষের আওয়াজটা আমার কানে ভেসে আসে। বুঝলাম। আসি তাহলে আজ। কিরে, চুপচাপ কেন? কি ভাবছিস? কিছু না। আরে বল না। বুড়োদার এই গল্পটা আমাকে খুব ভাবাচ্ছে। তোর ওর যত সব আজগুবি গল্প, তুই বিশ্বাস করিস নাকি রাত্রিবেলা শীষ দিতে নেই? আরে ওসব একটা মিথ। তাও কেন জানি না। এনিওয়েজ, চল। শুনছিলেন শীষের দ্বিতীয় ও অন্তিম পর্ব। গল্প রচনায় সৌপ্তিক দে ও সৈমী ব্যানার্জি। গল্প পাঠে সুবীরের ভূমিকায় ও পাখি শিকারীর ভূমিকায় সৌপ্তিক দে, বিশাখার ভূমিকায় শ্রেয়া কর্মকার, তানিয়ার ভূমিকায় সৈমী ব্যানার্জি, প্রতিমের ভূমিকায় স্বাগত বাসু, গ্রামবাসীর ভূমিকায় শ্রমণ চক্রবর্তী ও রোহিত দত্ত, কিশোরের বাবার ভূমিকায় বিজয় কুমার বাসু, কিশোরের মায়ের ভূমিকায় শ্রীমতী নবনীতা ব্যানার্জি, সূত্রধর নন্দিতা মুখার্জি, সাউন্ড ডিজাইন ও এডিটিংয়ে সৌপ্তিক দে, পর্ব পরিচালনায় সৈমী ব্যানার্জি, পোস্টার ডিজাইনে স্বাগত বাসু ও সৈমী ব্যানার্জি। আমরা আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরে আসব খুব শীঘ্রই। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।